রহস্যময় অপরাধ জগতের চুনোপুটি থেকে রাঘব বোয়াল, যারা অক্টোপাসের মতো রং লুকিয়ে প্রতিনিয়ত ক্ষত বিক্ষত করছে সাধারণ মানুষকে। সেই সাধারণের প্রতিবাদ প্রতিরোধের বন্ধু টিম আন্ডারকভার। ছদ্মবেশ অনুসন্ধান আর চুলচেরা বিশ্লেষণে পুরো আয়োজন জুড়ে আমরা কর্তৃপক্ষের চোখে আঙুল দিয়ে দেখাবো গণপরিবহন সেক্টরের চাঁদাবাজির খণ্ডচিত্র। তবে তার আগে শুনুন বিআরটিএ কর্তৃপক্ষের সুবচন। ঢাকার আশেপাশের জেলার বেশ কিছু সিএনজি ডাম্পিং স্টেশনে ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে। এইরকম কোনো স্পেসিফিক ইনফরমেশন আমার কাছে নেই। এটা আপনি কোথায় পেয়েছেন আমি জানি না। অভিযোগ থাকলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব। হ্যাঁ, অভিযোগ ছাড়া তো আমার পক্ষে প্রত্যেকটা গাড়িতে গিয়া সেটা হলো আমার ম্যাজিস্ট্রেট যখন সে মোবাইল কোড করবে তখন সে ডকুমেন্টস দেখে, তখন তো সেটা অবৈধ পাইলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে অ্যাকশন হয়। যদি রুট পারমিট নাই ডাম্পিংয়ে চলে যাবে। বিআরটির এই কর্তা ব্যক্তির কথা কতখানি অসত্য এবং অবাস্তব তা প্রমাণে টিম আন্ডারকভার গুনে গুনে দুটি প্রমাণ দেবে। তাহলে ভূমিকার লাগাম টেনে শুরু করা যাক টিম আন্ডারকভারের প্রথম নিবেদন, ঘাটে ঘাটে চাঁদাবাজি। ঢাকা প্রায় 2 কোটি মানুষের প্রাণসখা, কিন্তু এই প্রাণসখার প্রাণভোমরা জ্যামে ঘামে একেবারে নাকাল। রাস্তাগুলো যানজটের স্তব্ধ, ঠিক যেন গাড়ির শোরুম। গণমানুষের জন্য নেই কাঙ্ক্ষিত সংখ্যক গণপরিবহন, তাই ভোগান্তি নিত্যদিনের প্রেয়সী। সুরত হালের পর এবার অনুসন্ধান। তার জন্য প্রথমেই পরিকল্পনা আর প্রস্তুতি। তারই অংশ হিসেবে ছদ্মবেশের চাদর গায়ে চাপানো। লোকেশন সায়দাবাদ বাস টার্মিনাল। তীর্থের কাকের মতো বৃষ্টি, অর্থাৎ কাঙ্ক্ষিত অনুসন্ধানী ছবির জন্য প্রতীক্ষা। ফ্লাইওভারের ওপর থেকে নিচে তাক করা অনুসন্ধানী ক্যামেরা। কিছুক্ষণের মধ্যেই সবুরের মিঠে মেওয়া ধরা পড়া শুরু করে। প্রায় 1 ঘন্টায় এই লোক দুটি 70টি গাড়ি থেকে এভাবেই টাকা তোলে। অঙ্কের ঐকিক নিয়মে সারাদিন প্রায় 1,500 গাড়ি থেকে তারা চাঁদা তোলে 140 টাকা করে। এবার ঘটনার আরেকটু গভীরে ডুব দেবার পালা। দেখুন, যখন এই 2 পান্ডা টাকা তোলায় মশগুল, তখন ঠিক তার পাশেই ডান্ডা হাতে ড্যাব ড্যাব করে দেখছে ট্রাফিক পুলিশের কর্মরত কর্তারা। সুরতহাল আর ছদ্মবেশ অনুসন্ধানের পরের ধাপে সাঁড়াশি অভিযান। তাই ওপর থেকে নিচে নেমে ঘটনাকে আরো কাছ থেকে দেখা। টিম আন্ডারকভারের চোখে চোখ রেখে দেখুন আপনারাও খুল্লাম খুল্লা চাঁদাবাজির রগরগে ছবি। দেখা দেখির পালা শেষ, এবার ছাই দিয়ে ধরার সময় হয়েছে। কত টাকা দেন আপনারা? 140 টাকা। আপনি কত টাকা বলছেন? না, এটা 30 টাকা। আপনি কত টাকা দিলেন এবার? দেখি আপনার তো কত টাকা? 140 টাকা। 140 টাকা। এখানে কত আছে? না না, এটাও সেটা আরেক গাড়ি। এটা আরেক গাড়ি না, আপনি প্রত্যেকটা লাভ বাইক থেকে নিচ্ছেন। আপনাকে 3 দিন যাবত আমরা উপর থেকে নিচ্ছি। 3 দিন যাবত আমি উপর থেকে ভিডিও করতেছি। আপনি একা না, ওই সাইডের থেকে এই সাইডের থেকে। আপনি কত টাকা নিচ্ছেন বলেন? 140 টাকা। এই টাকাটা স্লিপ দিচ্ছেন তারে? না না, এটা কেন স্লিপ দেন নাই? এটা কোনো স্লিপ হয় না। কেন স্লিপ হয় না? রোড কি আপনার? রোড আপনার? আবার না, এটা মালিক সমিতি। কোন মালিক সমিতি? মালিক সমিতি আপনাকে স্লিপ দিতে বলছো না? মাস্ক খুলেন। আপনি যে 140 টাকা নিচ্ছেন, এই টাকাগুলো কে কে পায় ভাগ? বাক মালিক সমিতি পায়, সড়ক পরিবহনে পায়, সবাই হেরে নিয়ে কে ভাগ করি না। আমার এমনি সড়ক পরিবহন থেকে লোক আসে। আপনি প্রতিদিন কত টাকা উঠান? প্রতিদিন ধরেন 4-5 হাজার টাকা তুলে। আর এই টাকাটা আপনি কার কাছে জমা দেন? মালিক সমিতির লোকের কাছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, এই লোকটি যে যুক্তি দেবার চেষ্টা করল, এরকম কোনো সংগঠন কিংবা নিয়মের বাস্তব কোনো অস্তিত্বই নেই।
নেহায়েত চাঁদাবাদী ছাড়া এটা আর কিছুই নয়। পরিসংখ্যান বলছে ঠিক এভাবে শুধু সায়েদাবাদ থেকেই বছরে কোটি টাকার চাঁদা ওঠে, ভাগ বাটোয়ারা হচ্ছে বায়বীয় সংগঠন আর নেতাকর্মীদের মাঝে। যুক্তিতর্ক আর তথ্য উপাত্তে প্রথম প্রমাণ দেয়া শেষ, এবার দ্বিতীয় প্রমাণ দেবার পালা, যেখানে দেখাবো কিভাবে কাদের মদদে আর কাদের উদাসীনতায় সিএনজি সেক্টরের নৈরাজ্য হিমালয় ছুঁয়েছে। অনিয়মের আগে নিয়মের ধারা বর্ণনা। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী একটি সিএনজি প্রতিদিন এক শিফট চলার কথা, আর সেখানে মালিককে জমা দেওয়ার কথা 900 টাকা। সেই সাথে বিনা বাক্য ব্যয়ে যাত্রীর পছন্দ মতো গন্তব্যে যেতে বাধ্য থাকার কথা চালকের। কিন্তু বাস্তবে কি কোনোটা হচ্ছে যে না, তার প্রমাণে বেশভূষা বদলে সিএনজি ব্যবসায়ী সেজে মাঠে নামে টিম আন্ডারকভার। আমাদের প্রাথমিক পরিচয় সিএনজি ব্যবসায়ী, উদ্দেশ্য গ্যারেজ ভাড়া নেওয়া আর ব্যবসাপাতির খোঁজ খবর। গোপন ক্যামেরায় ভরসা রেখে প্রথমে প্রাথমিক তথ্য উপাত্ত সংগ্রহ। জমা 900 টাকা না? 900 টাকা তো কাগজে, বাস্তবে কি 900 টাকা আছে? বাস্তবে কত? বাস্তবে 1100, 1000, 1200, 1300, 1300 পর্যন্ত, 1300, 1400 আছে। প্রাথমিক এই তথ্যগুলোকে আমলে নিয়ে অপেক্ষা গ্যারেজ ম্যানেজারের। প্রায় মিনিট 40 পর দৃশ্যপটে হাজির তিনি। প্রথমে ঠান্ডা মান্ডা খাওয়ার বাহানায় তার সাথে ব্যবসার প্রাথমিক আলাপ। সরকার তো 900 টাকা করছে, এই ধরেন 1100-1200 দিয়ে নিব আমরা, আপনারা ধরেন নিবেন আর কি। সবাই না, এটা কোনো না, এটা মানে মালিকের কোনো লাভ আছে এখানে? না, মালিকের লাভ আছে না, 200 টাকা বেশি নিতে। ওই 200 টাকা মালিক পাবে আর কি। সবই তো মালিক পাইবো, আবার কি সরকারের নিব টাকা? আলাপের শেষে ম্যানেজার টাকা তোলায় মনোযোগী, যেখানে দেখা যায় সকাল থেকে যারা সিএনজি নিয়ে বেরিয়েছে তারা বিকেলে এসে 700 টাকা করে জমা দিচ্ছে, আর বিকেলে যারা সেই সিএনজি দ্বিতীয় শিফট হিসেবে চালাবেন তারা বুঝে নিচ্ছেন চাবি। রাতের বেলায় তারাই এসে আবার 500 থেকে 800 টাকা পর্যন্ত জমা দেবেন এই ম্যানেজারকে। শুধু এই গ্যারেজেই নয়, রাজধানীর প্রায় সব গ্যারেজেরই একই অবস্থা। চলার কথা 1 শিফট, চলছে 2 শিফট। রাজস্ব হারাচ্ছে সরকার আর পকেট ভরছে মালিক মহাজনদের। অধিকাংশ মালিক সরকারি আইনের অপব্যাখ্যা দিয়ে চালকের সময়টাকে কিল্ড করে দিনকে 2 ভাগে বিভক্ত করে 1300 টাকা থেকে কোথাও কোথাও 2 শিফটিতে 1700 টাকা পর্যন্ত চালক থেকে দৈনিক ভাড়া আদায় করছে। তুলনামূলক সরকারি আদেশ অমান্য করে অতিরিক্ত ভাড়া আদায়কারী সিএনজি অটোরিকশার মালিক থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। এখানে পাল্টা অভিযোগের দিকেও আছে। মালিক পক্ষ সেই অভিযোগের আবার পাল্টা জবাবও দিয়েছেন। অভিযোগ পাল্টা অভিযোগ যাই থাকুক, তথ্য প্রমাণ আর ছবি বলছে মোটেও শৃঙ্খলা নেই সিএনজি সেক্টরে, চলছে মগের মুল্লুক। বিআরটির এই কর্তা ব্যক্তি শুরুতে ফরমাল ইন্টারভিউতে তার এবং প্রতিষ্ঠানের সাফাই গাইছিলেন, কিন্তু ইনফরমাল ইন্টারভিউতে তিনি তথাকথিত সত্যকে একপাশে সরিয়ে রেখে কিছু খাঁটি সত্য জানিয়েছেন টিম আন্ডারকভারকে। তার কথায় আড়ি পাতুন। কিন্তু এটা মূল দায়িত্ব হলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে। এটা হলো বিকজ তারা 24 ঘন্টা রাস্তায় থাকে, আর আমার ম্যাজিস্ট্রেট থাকে মাত্র 3 ঘন্টা বা 4 ঘন্টা। আমরা চাই আপনারা এই কথাটাই বলেন। না, আমি তো পুলিশের কথা আমি বলবো না। এখন পুলিশ কেন দেখে না বা পুলিশ দেখলেও কি করতেছে এই দায়িত্ব তো আমার না। এটা লুক বল কম একটা ফ্যাক্টর আছে, ঠিক আছে, কিন্তু বাস্তব সমস্যা এর চেয়ে বড় সমস্যা হলো যেটা আমি বললাম, যেটা আপনার ইন্টারভিউতে আমি বলতে পারবো না। কারণ পুলিশ প্রশাসন, হাইওয়ে পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশ তারা যদি আরেকটু সিরিয়াস হয়, আরেকটু আন্তরিক হয়, আমি মনে করি
যে সমস্যাটা নিয়ে আপনারা প্রায়শই ইন্টারভিউ নেন, ওই ইন্টারভিউ নিতে হবে না। এবার অনুসন্ধান লক্ষ্য ট্রাফিক বিভাগ। লোকে বলে তারা নাকি রাজপথের অঘোষিত রাজা, যারা প্রতিদিন প্রতিক্ষণ বাজনা বাজিয়ে খাজনা তোলায় ব্যস্ত। লোকে যা বলে সেই কথার সত্য মিথ্যে যাচাই বাছাই করবে টিম আন্ডারকভার। মাথার ওপর আগুন ছড়ানো গনগনে সূর্য, নিচে ঘেমে নিয়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশ। রংচটা পোশাক পরে ডিজিটাল জামানায় অ্যানালগ পদ্ধতিতেই কাজ চালিয়ে যাচ্ছেন তারা। স্বাদ ও সাধ্যের তালমিল না থাকায় বেশ মানবেতর তাদের জীবন। বৃষ্টি হলেও আমরা সাইডে যেতে পারি না, রোদ হলেও আমরা সাইডে যেতে পারি না। ছাতা নিয়ে বৃষ্টির ভিতরেই আমরা ডিউটি করি, অনেক সময় ভিজে যায়, পুরা ভিজে যায়। আর যারা কনস্টেবল আছে এদের অবস্থা তো আরো বেশি খারাপ। সিগন্যাল যদি একটু দেরি হয় তখন গাড়িগুলো সামনে বাড়ায়, বাড়ালে অনেকে আমাদের গাড়ি গালাজ করে। মামলার মেশিন দিয়েছে এখন, এটা নেটওয়ার্ক আমরা ঠিক মতো পাই না। তো একটা লোককে যখন আমরা মামলা দেওয়ার জন্য দাঁড় করাই, তখন 2বার 3বার টাইপ করার পরেও দেখি যে মেশিন নেটে আসে না, তখন আমরা নিজেরা একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ি। আমরা সকাল ফাইলে ডিউটি করে আবার বিকাল ফাইলে ডিউটি আসতে হয়, 3 দিন 4 দিন পর পরে আমাদের নাইট ডিউটি করে। এটা আমাদের খুবই কষ্টকর হয়। কানের সমস্যা তো এমন কোনো পুলিশ অফিসার নাই যারা রাস্তায় ডিউটি করে কানের সমস্যা নাই। এই সাধারণ সমস্যার পরেও আমাদের সবচেয়ে বড় যে সমস্যাগুলো অবহেলিত থেকে যায়, সেগুলো আমাদের লজিস্টিক সাপোর্টের কারণে। আমি হাত দিয়ে সিগন্যাল দিচ্ছি, একজন কনস্টেবল, খুবই রিস্কি। এই হলো মোটা দাগে বাংলাদেশের ট্রাফিক পুলিশের রোজনামাচা। কিন্তু সব মুদ্রারই দুপিঠ থাকে, তাই অনুসন্ধানে টিম আন্ডারকভার মুদ্রার ওপিটে যোগ দেবে, যেখানে ধরা পড়বে সাধুর মধ্যে অসাধু আর শস্যের মধ্যকার ভূত। যাত্রীর ছদ্মবেশ, পরিস্থিতি পর্যবেক্ষণ, আস্থা গোপন ক্যামেরায়, তীক্ষ্ণ দৃষ্টি এখানে কর্তব্যরত ট্রাফিক পুলিশের দিকে। খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না, এরই মধ্যে ক্যামেরায় ধরা পড়ে ট্রাফিক পুলিশের হঠাৎ চাঁদাবাজ হয়ে ওঠার দৃশ্য। তার সাথে আরেকটু খাতির জমানোর চেষ্টায় খাজুরে আলাপ শুরু। তখন অসাবধানতায় নিজের প্রায় সব জারিজুরি ফাঁস করে দেন এই ট্রাফিক পুলিশ। ভাই যায় না কেন? আপনারা সারাদিন রোদে পড়ে থাকেন, আপনারও তো একটা ভাগ বাটোয়ারা। কত করে দেয় এরা? 10 টাকা দেয়। এও তো ভাগাভাগি আছে, লাইনম্যান ট্যানম্যান আছে। হ্যাঁ, তুলে দেয় কারে? তুলে দেয় কারে এরা? আপনারা পান টান কিছু না, আমাদের চা নাস্তা পয়সা দেয়, আমাদের খাওয়াই। টিম আন্ডারকভার যখন ছদ্মবেশী, ঠিক তখন রাস্তার ওপার থেকে বড় ক্যামেরায় চলছিল পরিস্থিতি পর্যবেক্ষণ। সবুজ সংকেত পেয়ে ছদ্মবেশের চাদর খুলে যখন সেই ট্রাফিক পুলিশের সামনে হাজির, তখন পরিস্থিতি এমন যেন ভেড়ার দলে বাঘ পড়েছে। আমার সাথে শুরু করলেন, কি অবস্থা? কিছুই বলবো না। টাকা কই আপনার কাছে? কিছুই বলবো। 10 টাকা নিলেন, টাকাগুলো কই? এই যে 20 টাকা দেখান না, টাকাগুলো দেখান। নেই, টাকাগুলো দেখান একটু। কই টাকা? এটা কথা বলেন নাকি? কই টাকাগুলো কই? ছবি আছে তো আমাদের কাছে, বলেন। আপনি সকাল থেকে যেখানে টাকাগুলো তুলতেছেন, সকাল থেকে কোথায় তুলছি আমি টাকা? দেখাবো ছবি? হ্যাঁ, দেখাবো ছবি। ছবি দেখাবো? দেখান। সকাল থেকে আমি টাকা তুলছি, দেখান। আপনি ছবি দেখান, দেখান। যদি দেখাতে পারেন দেখান। পকেটে হাত দেন। আরে বাবা, আপনি দেখান না কেন? পকেটে তো টাকা থাকতেই পারে, পকেটে টাকা থাকতে পারে না। পরিস্থিতি সামলাতে একটু গলা চড়ান চাঁদাবাজ এই ট্রাফিক পুলিশ। আপনার কি মনে হয়? কি আপনি তো কি মনে করছেন? ফাও কি? ফাও টিয়াটা রাখ দেন, টিয়াটা রাখ দেন, টিয়া সারে রাখেন। হ্যাঁ, টিয়া সারে রাখেন। টাকাগুলো কই? টিয়া সারে রাখেন। টাকাগুলো দেখান, দেখান, দেখান। দেখান টাকাগুলো দেখান। 1 টাকা দেবো না, টিয়াটা রাখেন। কেন টিয়ারে দেখতে? আরে দেন, কি শুরু করছেন? হ্যাঁ, টিয়ারে রাখেন, টিয়ারে রাখেন, টিয়া সারে ফোন দেন, ফোন দেন, টিয়ারে ফোন দেন। রাখেন। আপনি টিয়ারে ফোন দেন, ফোন দেন, ফোন দেন, টিয়ারে ফোন দেন, টিয়ারে ফোন দেন। যে বলেন, স্যার নিউজ 24 থেকে সাংবাদিক আসছে,
আমি সকাল থেকে যে বিভিন্ন জায়গায় সিএনজি কাছে 10 টাকা করে তুলতেছি। আপনি দেখেন সেরকম, আমি তো টাকা তুলি না, কিসে টাকা 10 টাকা? ভাই দেখেন, দেখেন আপনি এখন যদি এরকম করেন না তাহলে টিভিতে দেখাবো আমরা। দেখেন, আপনি দেখেন, টিভিতে দেখান। আরে দাঁড়ান, এই যে টাকাটা দিল, এবার টাকাটা নিয়ে কই যায় দেখেন। টাকা কি আমাকে দেখেন, আপনি দেখেন। দেখেন জাহাঙ্গীর সাহেব আসছে, আসুক। আমি তো টিয়ার কাছে যাবোই, আমাকে টিয়ার কি ছাড়া দেবো বলে মনে করছেন? চলেন যাই, ঠিক আছে চলেন যাই, এখনই তো যাবো। চলেন যাই। এবার দেখেন আপনি কেন আসতেছেন, কি নিতে আসতেছেন? কই আমি তো সিগন্যাল দিতেছি, তো সিগন্যাল আমার দেখেন না, ঘটনা তো আরো আছে। টেনশন নিতেছেন কেন আপনি? দেখেন। আরে ভাই হুদাহুদি খালি একটা জিনিস ইয়া করতেছেন কেন? আমি গাড়ির ভিতরে বসে রয়েছি, হুদাহুদি একটা জিনিস। এবার দেখেন, তার চড়া গলার ভলিউম কমাতে আদাবর এলাকার ট্রাফিকে দায়িত্বশীল কর্মকর্তার কাছে যাওয়া, কিন্তু তার অফিস গড়ের মাঠ। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করতেই চড়া গলা নামিয়ে দফা রফা করতে উদ্যোগী সে। আমাকে ফলো আপ করা, আপনি ফলো না, আপনাকে আমি দেখাবোই না যদি আমাকে ফলো আপ করা যাবে না। আমি বলি আপনাকে আমি দেখাবোই না যদি আপনি আমারে বড় খবর দেন। কত নাম্বার কোয়ালিটি আর কত নাম্বার আছে? আমি 100 নাম্বার গাড়ি দিব। আপনি কি 50 গাড়ি দিবেন? আমি আপনাকে কার্ড দিয়ে গেলাম, আপনি আমারে ফোন দিবেন, আপনি সিনেই থাকবেন না, আমার খালি জানাবেন যে কোন জায়গা থেকে কোন স্পটে কে নিতেছে। কিন্তু এটা কিন্তু ধরা গেল চাকরিটা যাবে কিন্তু আমার। এই সূত্রে জানিয়ে রাখি, 2015 সালে একটি গোয়েন্দা সংস্থা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয়েছিল, চাঁদাবাজির জন্য ট্রাফিকের অসাধু কর্মকর্তারা পুরো ঢাকা শহরকে 13টি অঞ্চলে ভাগ করেছে। সাধুর মধ্যে অসাধু আর সর্ষের মধ্যে ভূত হয়ে বসবাস করা আরো কজন হপ্তাবাজ ট্রাফিক পুলিশের আমলনামা আছে টিম আন্ডারকভারের হাতে। চাঁদাবাজি সেসব জীবন্ত ছবি দেখার জন্য কিছুটা ধৈর্য পরীক্ষা দিতে হবে। ফিরছি বিরতির ক্ষণিক বিরহ শেষে। প্রতীক্ষার সময় শেষ, এবার খেলা দেখানোর সময়। খেলার নাম চোর পুলিশ, লোকেশন ঢাকা মানিকগঞ্জ মহাসড়ক। যারা খেলা দেখায় আগ্রহী তারা চুপি চুপি সঙ্গী হন টিম আন্ডারকভারের। ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে আসতে পেরেছি। আপনি এখন দেখবেন মোটরসাইকেলে হেলমেট ছাড়া মোটরসাইকেল আপনার কাছে সহজে চোখে পড়বে না। 100 মোটরসাইকেলের মধ্যে আপনার 30টি চোখে পড়তে অনিয়ম, সেখানে এখন হয়তো আপনার 1টি বা 2টি অনিয়ম চোখে পড়বে। তো দ্যাট মিনস আমি এটা বলতে পারি যে আমরা কিন্তু গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করছি, মামলা করছি, প্রসিকিউশন দিয়েছি, জব্দ করছি। তো সব কিছু মিলিয়ে আমরা বলবো যে ট্রাফিকের একটা সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট হয়েছে, এবং এটি হয়েছে আমাদের যারা সদস্য আছে তাদের যে পরিধি, কাজের পরিধি এবং তাদের যে এক্সপার্টিজ, তাদের যে শ্রম, এই সবগুলোর কম্বিনেশনে আমরা আসলে আজকের এই পর্যায়ে পৌঁছতে পেরেছি। ট্রাফিক বিভাগের এই পদস্থ কর্মকর্তার আত্মতৃপ্তি যে সঠিক নয় সেটা প্রমাণ করাই প্রধান লক্ষ্য ধরে ঢাকা মানিকগঞ্জ হাইওয়েতে টিম আন্ডারকভার। গাড়ি চলছে ছিলছাপ্পর সব তুলে নিয়ে আম জনতার বেশে। আমরা জানি ঠিক কোথায় আমাদের গাড়ি থামানো হবে, ঠিক সেই জায়গায় গাড়িকে সিগন্যাল দিয়ে থামালো হাইওয়ে পুলিশ। তারপর ড্রাইভারকে নামিয়ে কোনো রকম জিজ্ঞাসাবাদ ছাড়াই মামলা দেওয়ার তোড়জোড়। গোপন ক্যামেরা চালু। যদিও আমাদের ড্রাইভারের সব কাগজপত্র ঠিকঠাক, কিন্তু তার অপরাধ কি জানেন? তিনি সিট বেল্ট বাঁধেননি। কিন্তু এই অপবাদটিও মিথ্যে, কারণ গাড়ি থেকে নামার সময় সে সিট বেল্ট খুলেই নেমেছে। আমাদের মুখেও কোনো রকম কথা নেই, দেখছি কিভাবে কত টাকার মামলা দেয়া হয়। মামলার প্রায় শেষ পর্যায়ে আমরা টাকার অফার করি। দেখুন সেই দৃশ্য।
ততক্ষণে একজন অভিজ্ঞ মামলাবাজ অথবা চাঁদাবাজ পুলিশ আমাদের আসল পরিচয় আঁচ করতে পারে। তখন ঘটনা অন্যদিকে মোড় নেয়। শুরু হয় অনুনয়, বিনয়, অনুরোধ, আদর, আপ্যায়ন, খাতির যত্ন ইত্যাদি ইত্যাদি। চলন্ত হাইওয়েতেই শুরু হয় উল্টো ঘুষ সাধা, সেটা অবশ্য টাকার অঙ্কে নয়, অন্য হিসেবে। আমি কি পর ভাবছি কাজের বাইরে ভাই আপন আমরা কাজের মধ্যে আমি নাম্বারটা নেই সেখান থেকে আমরা আসি ওজন স্কেলে, সেখানকার বড় কর্তার রুমে আমন্ত্রিত হয়ে। সেখানে বসে বেশ কিছুক্ষণ চলে আলাপচারিতা। টেলিভিশনে দেখবেন এটা যুগান্তরে। আমার ফোন দিয়েছে কই নিউজ 24, মানে আমি তো জানি ঘটনা নিউজ 24 কেটা কয় কিছু চিনেন তো আপনি বাপ ধরেন। তিনি সবই জানেন, হয়তো যুক্ত তাদের সাথেও, কিন্তু প্রথমে তেমন কোনো তথ্যপত্র দিতে তিনি রাজি হলেন না। কিন্তু কথার মারপ্যাচে আর আড্ডার আন্তরিকতায় তার মুখ থেকেও কিছু তথ্য বেরিয়ে এলো। জানা গেল সাভার, নবীনগর ও ধামরাইয়ের প্রায় 7টি স্পটে খুল্লা চাঁদাবাজি চলে রাতভর। আমার কাছে নাই, ফুটেজটা আছে ঢাকা এই তো সাংবাদিক অ্যারেঞ্জ করে দিলে কি হবে, সাংবাদিক পাড়ায় প্রচার হয় না, প্রচার কেমনে হয় না আপনাদের। নিন্দুকেরা বলে মাছের রাজা ইলিশ আর রাতের রাজা পুলিশ। তাদের ছন্দে সুর মিলিয়ে বলি, রাতের মহাসড়কের আসল রাজা হাইওয়ে পুলিশ। টিম আন্ডারকভার এবার সেই হাইওয়ে পুলিশের অন্ধকার দিকগুলোতে অনুসন্ধানী আলো ফেলবে। প্রাথমিক তথ্যকে অনুসন্ধানের মাধ্যমিক স্তরে নিয়ে যেতে প্রায় 2-3 ঘন্টা হাইওয়ে দাপিয়ে বেড়ালো টিম আন্ডারকভার, কিন্তু বিধি বাম, ঘুরে ফিরে ব্যর্থতায় সম্বল। কিন্তু ব্যর্থ হয়ে ঘরে ফেরার চেয়ে ক্লান্তিকে গলা টেপে হত্যা করাই ভালো ভেবে আবারও অনুসন্ধানী। বারুইপাড়া বাসস্ট্যান্ড, রাত তখন 1:47। দেখলাম একটা ছোটখাটো দুর্ঘটনা। বাসকে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। ট্রাকের ড্রাইভার হেল্পারদের সাথে আলাপ করছে ট্রাফিকের একজন এএসআই। দূর থেকে বেশ কিছুক্ষণ পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে টিম আন্ডারকভারের একজন সদস্য সেই দলে হঠাৎ করেই ভিড়ে গেল। তারপর থেকে আসতে থাকে একে একে আপডেট। 3000 টাকার দেন দরবার, 1300 টাকায় দফা-রফা। ঘটনা চলে প্রায় 45 মিনিট। পুরো ঘটনা ক্যামেরাবন্দী হবার পর ভ্যানের দলে নেকড়ে হয়ে ঝাঁপিয়ে পড়া, তারপর স্বীকার অস্বীকার, মিথ্যার ফুলছুরি। ঘটনা মিউচুয়াল কেমনে হলো? আমাদের একটা ঘটনা দেখলাম, এখন অনেকক্ষণ ধরে ব্যাপারটা মিউচুয়াল হচ্ছে। জি জি, প্রায় 40 মিনিটের মতো ধরে আপনারা মিউচুয়াল করতেছেন। আপনার একজন অফিসার ওই ট্রাকে বাসে উঠলো, আপনি এখানে দেখলেন, ইন্সপেকশন করলেন, পর্যবেক্ষণ করলেন, কিছু টাকা পয়সা নিয়েও কথাবার্তা হইলো আর কি। জি জি, তো সেটা মিউচুয়াল কেমনে হলো, কাকে কত টাকা দেওয়া গেল, কি অবস্থা, আপনার ভূমিকা এখানে কি ছিল, বড় ভাইয়ের ভূমিকা কি ছিল এখানে? এখনো লেনদেন হয় না। ওইটা হয়েছে আমার দেখি 1200 টাকা দিতে যাচ্ছে এরা। জি, আর 3000 টাকার কম নেবে না। জি জি, টাকাটা কই? তাই না? ভাই টাকাটা দেখে একটু, ভাই টাকাটা উনি ওনাকে দেখে একটু, ভাই কি আমাদের টাকা? ওই যে টাকাটা দিছে আপনাকে, দেখি টাকাটা আমারে। হ্যাঁ, আমার টাকা দিছে মানে আমার টাকা দিছে না তো, ওই যে 1300 টাকা নাম নেবে দিলাম দেন কার কাছে। হ্যাঁ, সেরা পুলিশ আসছিল, মানে বাইরে আরো কয়েকজন আসছিল। মিটানোর কথা কোনো টেয়া পয়সা কোনো কিছু দেওয়া নাই। আরেকটা বিষয় জিজ্ঞেস করতে চাই, ধরেন দুই পক্ষের মধ্যে ঝামেলা,
কিন্তু টাকা নেওয়ার এখতিয়ার কি আপনাদের আছে? না, আপনারা না, মামলা দিলেন না, আপনারা কোনো আইনগত ব্যবস্থা নিলেন না? না, এটা মানবিক আর কি। পরে প্যাঁচে পড়ে স্বীকারোক্তি, ম্যানেজ করার চেষ্টা, অনুনয় বিনয় কর্তকি। জিজ্ঞেস করলাম যে আপনি টাকা নিছেন কিনা, তখন আপনি বললেন যে দিছে। আমি আবার আপনি আর কি দেখেন নাই? না, 1200 না 1300 আমি দেখি নাই। এরে বললাম যেহেতু তোমরা যদি মানে নেও তো নিয়ে নেন। পরে আমি আবার দিয়ে দিচ্ছি। না, টাকাটা আপনার পকেটে, সত্যি করে বলুন। আপনার ভাই আপনি আমার একটা কথা শুনুন, সেটা হলো কি, আমি এই টাকা নিয়ে, আপনি আমার ভাই, আমি এই টাকা আমি নিলাম, আমি তো আর এই টাকা খাইতে পারতেছি না। স্যার বললো যে ঠিক আছে এটা মিউচুয়াল করেন, কত টাকা দিতে চান। তখন ওই যে কিনা সাদা জামা পরা লোকটা, উনি কি করলো, ড্রাইভারের কাছ থেকে 1300 টাকা নিল, নিয়ে আপনাকে দিল, আপনি এটা পকেটে নিলেন। হ্যাঁ, ঠিক না? আমি হাতেই নি। হ্যাঁ, হাতেই নিছেন। আচ্ছা, তখন আপনার আমি জিজ্ঞেস করলাম সাইডে না যে ভাই কত দিছে, আপনি বললেন যে আমি গুনি নেই, আছে আমার হাতেই আছে। আল্লাহ বলছে আমি কালকে সকালে এখানে ডিউটি আছে। হ্যাঁ, ইনশাআল্লাহ ডিউটি আছে, আপনি ডিউটি তো করবেন অবশ্যই। আপনারে আমি সকালে নাস্তা দেওয়া দিলাম, ওই যে আরো ভাইজানের আছে, আর এখানে যে পরিচিত যে ভাইগুলি আছে, দয়া করে নিয়ে আসবেন। আপনার জন্য কি করতে পারি, আপনি আমার জন্য কি করতে না, আমার আসলে কিচ্ছু করার ক্ষমতা নাই। আমি হইতেছি গিয়া আল্লাহর যেরকম আপনি বান্দা আমিও বান্দা, কিছু করার ক্ষমতা নাই, সব কিছু আল্লাহর হুকুমে চলে। ঘটনা হচ্ছে যে আপনি এখন টাকাটা নিয়ে শুধু ফাইসা গেলেন। আপনি যদি আবার আমার এই কথাই বলেন তাহলে আমি মরে দেবো। মরবেন কেন? আপনি নিয়ে ফাঁসছেন, এখন ফাইসা যদি মরেন সেটা আপনার বিষয়। ট্রাফিক পুলিশের এই খুল্লা চাঁদাবাজি ঠেকানোর দায়িত্ব কার? বাস স্ট্যান্ডগুলো থেকে ওঠা নামে বেনামে চাঁদা কাদের পকেট ভারী করছে? আপনাদের মাথায় নিশ্চয়ই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। চলুন উত্তর জানি কর্তৃপক্ষের কাছে। যদি মালিক সমিতি কিংবা শ্রমিক কমিটির নামও যদি কেউ রাস্তা গিয়ে চাঁদা উত্তোলন করতে যায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কোথাও কোথাও দেখা যায় সংগঠনের নাম বিক্রি করেও কেউ কেউ রাস্তায় এই ধরনের অপকর্ম করে থাকে। সংগঠনের পক্ষ থেকে আমাদের সুস্পষ্ট সিদ্ধান্ত, হাইওয়েতে বা চলাচলরত গাড়ি থেকে রাস্তায় কোনো প্রকার চাঁদা উত্তোলন করা যাবে না। কোথাও কোথাও কেউ ওই সুযোগ নিয়ে থাকে, স্থানীয় পেশি শক্তির মাধ্যমে এই ধরনের সুযোগ নিয়ে থাকে। আমরা কোথাও কোথাও বন্ধ করতে সক্ষম হই, আর কোথাও কোথাও পারি না পারার পিছনে দেখা যায় সেই সকল জেলায়, সেই সকল স্থানে প্রশাসন থেকে সেরকম আশানুরূপ সহযোগিতা পাওয়া যায় না। কোথাও কোথাও দেখা যায় প্রশাসনও জড়িত হয়ে পড়ে এই ধরনের লোকজনের সাথে। তা আমরা মনে করি আমরা সংগঠনের পক্ষ থেকে এই ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে আমরা সোচ্চার, এবং আমরা মনে করি এই ক্ষেত্রে এইসব বন্ধ হওয়া উচিত। ট্রাফিক পুলিশের সদস্যদের বিরুদ্ধে আপনি অবৈধ অর্থের যে অভিযোগটি এসছে, সেটি আসলে আমি বলবো যে আমাদের কাছে স্পেসিফিক অভিযোগ এই ব্যাপারে আসেনি। তবে আমাদের কাছে যদি স্পেসিফিক কোনো অভিযোগ আসে, কেউ যদি আমাদের কাছে যদি কমপ্লেন করেন, সেটা পরিবহনের লোক হোক অথবা পরিবহনের বাইরের লোক হোক, আমরা অবশ্যই সেটা তদন্ত করব এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। টিম আন্ডার কাভারের অনুসন্ধানী চোখে এতক্ষণ আপনারা দেখলেন গলির মোড়ের পাতি মাস্তান থেকে শুরু করে পোশাকধারীদের চাঁদাবাজি, কিভাবে কাদের ছত্রছায়ায় এক শ্রেণীর আঙুল ফুলে হচ্ছে কলা গাছ, আর অন্য শ্রেণী নাকের সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে। এবার সেসব প্রশ্নের উত্তর খুঁজতে টিম আন্ডার কাভার লাইভ। দর্শক, টিম আন্ডার কাভারের প্রতিনিধি হিসেবে টিম আন্ডার কাভার লাইভে আমি স্বাগত জানাচ্ছি আশিকুর রহমান শ্রাবণ। আপনারা এতক্ষণ দেখলেন আমাদের অনুসন্ধানী চোখে কিভাবে ঘাটে ঘাটে চাঁদাবাজি হচ্ছে এবং সেখানে বিভিন্ন রকম লোকজন সেখানে যুক্ত রয়েছে পেশি শক্তি, তার সঙ্গে সঙ্গে প্রশাসনিক কিছু কিছু লোকজনও সেখানে রয়েছে। সেই তথ্যপত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই সমস্ত বিষয়ে যুক্তি খণ্ডন করার জন্য আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের একজন সম্মানিত অতিথি। আমি প্রথমে তার সঙ্গে আপনাকে আলাপ করে দিচ্ছি। মোহাম্মদ মফিজউদ্দিন আহমেদ, যুগ্ম কমিশনার অফ পুলিশ ট্রাফিক সাউথের, আপনাকে স্বাগত আমাদের নিউজ 24 এর লাইভ কাভারেজ স্টুডিওতে। এবং আমাদের অন্য স্টুডিওতে রয়েছেন মোহাম্মদ হানিফ খোকন, তিনি শ্রমিক রাজনীতির সঙ্গে যুক্ত, তাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই টিম আন্ডার কাভার লাইভ অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানটি শুরু করার ঠিক আগে আমরা চেষ্টা করব যে আসলে সমস্যাটা আসলে কোন জায়গা থেকে শুরু হয়েছে, অভিযোগগুলো কি, সেগুলো নিয়ে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করার পরে আসলে প্রশ্নোত্তর পর্বে আমরা যাবো। শুরুতে দেখে নেব আসলে ট্রাক শ্রমিকরা যখন মহাসড়কে ট্রাক চালাচ্ছেন তখন তারা কি ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন। দর্শক, সেই ক্লিপগুলো আমরা দেখে নেওয়ার চেষ্টা করছি।
পুলিশ তো একেবারে পেটে চুল খসা নেই, সমাধান কিভাবে করে, হয়তো টাকা ঢুকে দেই 50-100 টাকা। রাস্তার মধ্যে পুলিশ ধরে বিরক্ত, পুলিশ এই রাতের বেলা দিনের বেলা কাগজপাতি বার করে, আর অনেক পুলিশ আছে যে কাগজপাতি ছাড়াই টাকা দাও। পুলিশের আপনার কাগজ দেওয়ার আগে বলে টাকা দাও আগে, যদি কয়ে ভাই স্যার কাগজ ঠিক আছে। মফিজুদ্দিন আহমেদ, আপনি তো প্রোগ্রামটি দেখেছেন আমাদের স্টুডিওতে বসে, আপনি অভিযোগগুলো শুনলেন। আসলে পুলিশের একটি বড় অংশ কিন্তু অনেক ভালো দায়িত্ব পালন করছে সড়ক মহাসড়কে, আমরা দেখেছি। কিন্তু কতিপয় কিছু কিছু মানুষ কিন্তু আসলে অসাধু পথে যেয়ে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ব্যাপারটি বিভ্রান্তির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং অনুসন্ধান আমাদেরকে সেই ব্যাপারটি বলছে। আসলে আপনি তো অনেক অভিজ্ঞ একজন মানুষ, আপনার অভিজ্ঞতা এবং বাস্তবতা আসলে কি বলছে? আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে 1,70,000 জনবলের বাংলাদেশ পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশে প্রায় 40,000 জনবল। এর ভিতরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের 4,000-এর উপরে ট্রাফিক পুলিশ কাজ করে যাচ্ছে এখানে। ঢাকার আনাচে কানাচে বিভিন্ন জায়গায় আমরা ট্রাফিক কভারেজ দিয়ে আসছি এবং গত ঈদে দেখলেন যে কিভাবে স্মুথলি আমরা ঢাকার নগরবাসীকে বিভিন্ন জায়গায় যাতায়াতের সুযোগ করে দিলাম। তো আমাদের এই 4,000 জনবলের ট্রাফিক পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে। দেখেন, রোদ, বৃষ্টি, ঝড়, শীত সবকিছুই উপেক্ষা করে কাজ করতে হচ্ছে। যদি এখন ঘন বৃষ্টি হয় বা শীতের ভিতরে নগরবাসী গাড়িতে যাতায়াত করতেছে, এর ভিতরে যদি বলি যে আমি রাস্তা ছেড়ে চলে যাব, কারণ এই ঢাকা শহরে থাকছে না, আসলে কোনো সুযোগ থাকছে না। এই ঢাকা শহরে প্রায় 2 কোটি লোকের অধ্যুষিত ঢাকা শহর, এখানে প্রায় প্রতিদিন 5-7 লক্ষ যানবাহন আসা যাওয়া করে এবং লক্ষ লক্ষ লোকজন এক জায়গা থেকে এক জায়গায় যাতায়াত করে। এই একটু এদিক ওদিক হলে কিন্তু বড় ধরনের ট্রাফিক জ্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বাট এই 4,000 ট্রাফিক পুলিশের সদস্য নিরলস কাজ করে এই সমস্যা সংকুল ঢাকাবাসীকে একটা যতটুকু সম্ভব হয় একটা স্বস্তি জায়গা আনার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু এই 4,000 লোকের ভিতরে 2-1 যদি খারাপ কাজ করে থাকে, সেটা আমাদের নলেজে আসলে আমরা অবশ্যই সেগুলো দেখার আমাদের পদ্ধতি আছে, আমরা দেখে থাকি এবং সেগুলো ব্যবস্থা নিয়ে থাকি। কি ধরনের শাস্তিমূলক ব্যবস্থা আপনারা সেখানে নেন? আসলে সেখানে অনেকে বলা হয় যে শুধুমাত্র এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করা হয়, কিন্তু খুব বড় ধরনের শাস্তি সেখানে হয় না। না, সুনির্দিষ্ট অভিযোগ আসলে সে অভিযোগগুলো তদন্ত করা হয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিয়ে। সেখানে আমাদের ডিএমপি অর্ডিন্যান্স আছে, আমাদের পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল আছে, এর পানিশমেন্টের ধারা আছে। এগুলো তদন্তে প্রমাণিত যদি হয় অবশ্যই আমরা ব্যবস্থা নিয়ে থাকি। আমরা আর আমাদের নিজস্ব ডিপার্টমেন্টাল ইন্টারনাল ইনকোয়ারি করার ডিভিশন আছে। আপনাদের কোনো ইন্টেলিজেন্স রয়েছে কিনা ট্রাফিকের মধ্যে আসলে এই রকম ব্যাপারগুলো দেখার জন্য? যেমন অন্যান্য অনেক বাহিনীতে কিন্তু দেখেছি আমরা যে গোয়েন্দা ভিত্তিতে অনেক তথ্য উপাত্ত সংগ্রহ করা, এবং যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যে বৈঠকটি আপনারা করলেন গত 23 তারিখে মনে হয়, আসলে সেখানেও তো বলা হয়েছিল যে গোয়েন্দা তথ্য উপাত্ত রয়েছে আসলে এই ঘাটে ঘাটে চাঁদাবাজির ক্ষেত্রে। সেই বিষয়ে কোনো উদ্যোগ আপনার রয়েছে কিনা? আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই ইন্টেলিজেন্স ইউনিট রয়েছে, যারা প্রত্যেকটা পুলিশের কোথায় কি করছে এগুলো ওয়াচ করে থাকেন এবং এগুলো কমিশনার মহোদয়কে রিপোর্ট দিয়ে থাকেন। আমরা এগুলো অবশ্যই দেখে থাকি এবং আপনারা জানেন যে গত ঈদ গেল আমরা শুধু আমাদের ফিল্ড অফিসার না, আমাদের সিনিয়র অফিসার যারা আছে প্রত্যেকেই বিভিন্ন এলাকা ভাগ করে আমরা কাজ করেছি। এই যে ঈদের আগে বা পরে দেখেন যে টার্মিনালগুলোতে আমরা প্রত্যেকেই ডিউটি করেছি। এমনকি এই যে গভীর রাত্রে যে গাড়িগুলো ফিরে আসে, বিশেষ করে সদরঘাটে রাত 3টা থেকে ভোর সকাল 7টা-8টা পর্যন্ত ডিউটি হয়। গত 3-4 দিন আগে আমি নিজেও সেখানে গিয়েছিলাম এবং দেখেছিলাম যে সেখানে লক্ষ লক্ষ লোক, প্রায় লক্ষাধিক লোক একদিনে এই বাংলাদেশের নদী অধ্যুষিত বিভিন্ন জেলা থেকে সেখানে এসেছে। সেখানে কিছু বাস্তব সমস্যা আছে, গাড়ির সংকট আছে, একটা সরু জায়গায় প্রচুর গাড়ি সেখানে আছে, সেখানে সিএনজিও আসে এবং ওই রাতের সুযোগে অনেক বাসের ড্রাইভার সিএনজি কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করার চেষ্টা করে থাকে। আমি নিজে এই পদে থেকে আমার সমস্ত জনবলকে নিয়ে প্রত্যেকটা ম্যাক্সিমাম গাড়িতে আমরা গিয়েছি, আমরা সেখানে নিশ্চিত করার চেষ্টা করেছি যেখানে অতিরিক্ত ভাড়া নিতে না পারে। সিএনজিওয়ালাদের বলেছি এবং তাদের বিরুদ্ধে কিছু কিছু লোকের আইনগত ব্যবস্থা নিয়েছি। এই প্রসঙ্গ ধরে আমি একটু অন্য ছুটি দিতে চাই। ওখানে একজন রয়েছেন শ্রমিক নেতা যারা সিএনজি অটোরিকশা মালিক সমিতির সঙ্গে যুক্ত এবং শ্রমিক সমিতির সঙ্গে যুক্ত। আপনার কাছে আমার প্রশ্ন সেটি হচ্ছে যে কথাটি বলা হলো যে অতিরিক্ত ভাড়া আদায়, আপনারা এই যে অভিযোগটি বারবারই করা হয়, যাত্রীরা আপনাদের কাছে জিম্মি, সেখানে ট্রাফিক পুলিশের কর্মকর্তাদের কথা আমরা যেমন বলেছি, ঠিক সেভাবে কিন্তু যারা সিএনজি চালাচ্ছে এই সড়ক মহাসড়কে তারা কিন্তু যাত্রীদেরকে জিম্মি করছে। আপনাদেরও কিছু পাল্টা অভিযোগ রয়েছে যে আপনারাও বিভিন্ন জায়গায় হয়রানির শিকার হচ্ছেন। তো দুটি মিলিয়ে আপনি আমাকে উত্তরটি দেবেন আসলে।
24K। প্রকৃতপক্ষে আমাদের ঢাকা মহানগরীতে যে চালকরা আছে তারা কিন্তু একদিকে পুলিশের কাছে জিম্মি, অপরদিকে চাঁদাবাজদের কাছে জিম্মি, আরেকদিকে মালিকের কাছে জিম্মি। সরকার সিএনজি অটোরিকশার মালিকের দৈনিক ভাড়া 900 টাকা নির্ধারণ করলেও আপনারা বিভিন্ন গ্যারেজে গিয়ে দেখতে পেয়েছেন যে মালিকরা 2 শিফটিতে গাড়ি পরিচালনা করে 1700 টাকা পর্যন্ত জমা আদায় করছে। তো একটা চালক যখন মানে সন্ধ্যার পরে গাড়ি নিয়ে বের হয় তখন সে অতিরিক্ত অর্থ দাবি করা ছাড়া তার কোনো রাস্তা থাকে না। কেননা দেখা গেছে রাত্র 12টা বাজে সে গুলিস্তান থেকে মিরপুর যাচ্ছে, তো যাত্রীর কাছে 10-20 টাকা চায়। আর তাছাড়া আপনি দেখবেন এই বসুন্ধরা সিটি, ফার্মগেট, আনন্দ হল, গুলিস্তান, সদরঘাট বিভিন্ন জায়গাগুলোতে একটা সিএনজিতে যাত্রী উঠাইলে 10-20 টাকা দিতে হয়। এখন যেখানে আমাকে 20 টাকা দিতে হচ্ছে, আসলে যেখানে আমাকে 20 টাকা চাঁদা দিতে হচ্ছে, তাইলে আমি মিটারের অতিরিক্ত 20 টাকা না নিয়ে আমার কোনো রাস্তা থাকছে না। তো আমরা যখন 20 টাকা যাত্রীর কাছে চাই, যাত্রী 20 টাকা দেয়, কিন্তু রাস্তা গেলে দেখা গেছে ট্রাফিক সার্জেন্ট কর্তব্যে দায়িত্ব নিয়োজিত বিভিন্ন বাহিনীর যারা আছে তারা যখন জিজ্ঞাসাবাদ করে তখন প্যাসেঞ্জার বলে যে 20 টাকা বেশি দিয়ে আসছি, তখন আমাদের বিরুদ্ধে মামলা, জেল, জরিমানা, গাড়ি ডাম্পিং এসব শাস্তি আমাদেরকে দেওয়া হয়। কিন্তু অপরদিকে অতিরিক্ত ভাড়া আদায়কারী সিএনজি অটোরিকশা মালিক কিন্তু ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। আরেকটি কথা না বললেই নয়, ঢাকা মহানগরীতে গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এবং ঢাকা জেলার থেকে রেজিস্ট্রেশনকৃত অন্তত 10,000 সিএনজি চালিত অটোরিকশা অবৈধভাবে ভাড়া যাত্রী বহন করতেছে। এবং মহামান্য হাইকোর্ট ইতিমধ্যে 1542টি গাড়ি যেন পুলিশ প্রশাসন বা বিআরটিএর থেকে হয়রানি না করে একটি জাজমেন্ট প্রদান করেছেন। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় ওই 1500 ছাড়াও আরও অন্তত 5000 গাড়ি আপনার অবাধে চলাচল করছে। তো যেখানে আপনি দেখবেন 16,000 গাড়ি চলছে মিটার ছাড়া, আর 14,000 গাড়িকে চলতে হচ্ছে মিটারে। আমার পাশে 2টা প্রাইভেট গাড়ি বসা, অথবা গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ বা ঢাকা জেলার মিটারবিহীন গাড়ি, সে চুক্তিতে যাত্রী বহন করছে, আর আমার চালককে আপনার মিটারে যেতে হচ্ছে। তো মিটারে সে যাচ্ছে ঠিক আছে, কিন্তু অপরদিকে যখন আমাকে 20 টাকা দিতে হয় তখন তো আমাকে 20 টাকা না চাওয়া ছাড়া আর আমার কোনো উপায় থাকে না। আর সদরঘাটের ব্যাপারটা যেটা, সেটা বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত আপনার ফেব্রুয়ারির 29 তারিখে 66 জন চালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে, এবং ইতিমধ্যে গত মাসের 18 তারিখেও বনানী এবং আবহাওয়া অফিসের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আমার শ্রমিকদেরকে জেল দেওয়া হয়েছে। আপনার অভিযোগটি মোটামুটি আমরা বুঝতে পেরেছি। আসলে আমরা অভিযোগের উত্তরটি জানবো মহিউদ্দিন আমাদের কাছ থেকে, তবে তার আগে দর্শক রয়েছেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তিনি আমাদেরকে ফোন করেছেন। আপনি আপনার নামটি বলে আপনার প্রশ্নটি রাখুন। হ্যালো, জি আপনার কথা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি আপনি রাখুন। হ্যালো, জি ফয়সাল বলছিলাম। জি, আমি স্যারের কাছে একটা প্রশ্ন করতে যাচ্ছি। স্যার একটু আগে বলেছিলেন যদি কোন সুনির্দিষ্ট প্রমাণ দিয়ে তার কাছে যাওয়া হয়, তাদের কাছে বলা হয় যে ট্রাফিকের কারা কারা ঘুষ নিচ্ছে, তারা অ্যাকশন নেবেন। বর্তমানে তো আপনারা টিভিতে কিছুক্ষণ আগে দেখিয়েছেন কয়েকজনের চেহারা, নাম, তো স্যার কি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে যাচ্ছেন কিনা? এই উত্তর দিয়ে শুরু করতে চাই। আসলে অবশ্যই যতক্ষণ আমাদের নলেজে আসলো ততক্ষণ অবশ্যই আমরা বিষয়গুলো দেখব, এবং আমরা আশা করি যে সমাজের সবসময় শুধু ভুল ত্রুটি ধরাই সমাজের মঙ্গলের জন্য ভালো নয়। সমাজের উন্নয়নের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। পুলিশের যেমন দায়িত্ব আছে, সবারই দায়িত্ব আছে, এবং আমরা মনে করি, আমরা যারা পুলিশের চাকরি করি, আমরা অবশ্যই সবাইকে আহ্বান করি খোলা মনে সমাজের মঙ্গলের জন্য, ভালো কাজের জন্য, যে কেউ কোনো গঠনমূলক বা ভালো বা কোনো কমপ্লেন নিয়ে আমাদের কাছে আসলে তাদের আমরা কমপ্লেন অবশ্যই রাখি, এবং তাদের পেশেন্ট হিয়ারিং দিয়ে আমরা অবশ্যই ব্যবস্থা নিয়ে থাকি। যে জিনিসটা দেখানো হয়েছে, আমি মনে করি যারা এটা কালেকশন করেছেন তাদের তরফ থেকে ফরমাল আমাদের কাছে অভিযোগ আসলে আমরা ফরমালি ইনকোয়ারি করে এই জিনিসটা অবশ্যই আমরা ব্যবস্থা নিই। আর এই যে অভিযোগটি করা হচ্ছিল যে ঢাকার বাইরে থেকে সিএনজিগুলো ঢুকছে, এবং আমরা অনুসন্ধান করে দেখেছি যে এখানে কোনো কোনো জায়গায় আমরা দেখেছি যে কারোর সাথে কন্ট্যাক্ট করা হচ্ছে এবং বলা হচ্ছে হপ্তা, সেখানে বলা হচ্ছে মাসে 6,000 বা 5,000 টাকার বিনিময়ে এগুলো মানে ঢাকা শহরে ঢুকছে, এবং তারা নিরাপত্তার সঙ্গে এই শহরে তারা গাড়ি চালিয়ে যাচ্ছে। এই ব্যাপারে কোনো আপনাদের তথ্য রয়েছে কিনা? আসলে তথ্য আসলে কথায় অনেক সময় বলে যে প্রয়োজনীয়তা কোনো আইন মানে না। ঢাকা শহরে আজ থেকে বেশ কিছু বছর আগে যখন 38,000 বেবি ট্যাক্সি ছিল,
তখন কিন্তু ঢাকা শহরের জনসংখ্যা ছিল অনেক কম। এখন জনসংখ্যা অনেক বেড়েছে, এখন সিএনজি সংখ্যা মাত্র 13,000। আসলে চাহিদা রয়ে গেছে। তো আমি এই সতর্কতার কথা বললাম, এখন আমাদের শ্রমিক নেতৃবৃন্দ তারা বলছেন যে আমরা অতিরিক্ত টাকা মালিককে দিয়ে থাকি। আমি টাকা কেন দেব? আমি অন্য জব করব, আমি কেন দিতে যাব? সে চাইলে আমি দেব কেন? আবার এইটা রাত্রেবেলায় ছেলে মেয়ে ছোট শিশু সন্তান নিয়ে যাত্রীরা এসে ভোগান্তি আছে, আমারও তো নৈতিক দায়িত্ব আছে, আমারও নাগরিক দায়িত্ব আছে, তাদেরকে ন্যায্য মূল্যে বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আছে। কিন্তু তাদের এই বিপদটাকে পুঁজি করে আমি বেশি বেশি পয়সা নেব, এটা কিন্তু মানুষ হিসেবে আমাদের দায়িত্ব নয়। আর সিএনজির কথা বলা হলো, কিছুদিন আগে কিন্তু সরকার নতুন গেজেট করে সিএনজির ভাড়ার রেট বাড়িয়েছে। তারপরও কিন্তু আমাদের কাছে অনেক অভিযোগ আসতেছে, সেই অভিযোগগুলো আমরা দেখতেছি। উনি নিজেই বললেন যে বিআরটিএর ম্যাজিস্ট্রেট, আমরা বিভিন্ন কৌশলে এগুলো আমরা ইন ডিসগাইজে পুলিশকে সিভিল করে আমরা বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করে থাকি। মূল লক্ষ্য উদ্দেশ্য হলো যে আমাদের এইটা কারেকশন করা। তো আমরা আশা করি যে জনগণের যেহেতু চাহিদা আছে, জনগণ বাসার থেকে বিভিন্ন জায়গায় যাবে, অফিস আদালতে যাবে, বিভিন্ন টার্মিনালে যাবে এবং ফ্যামিলিরা লাগেজ নিয়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করবে। এই চাহিদা পূরণ যতটুকু বেশি বেশি হয়ে যাবে, সংখ্যা যখন বাড়বে, আমার মনে হয় এই সমস্যা আস্তে আস্তে কমে যাবে। আমরা একটা ফোন নিব, দর্শক আমাদেরকে ফোন করেছেন। দর্শক নাম বলে প্রশ্নটি রাখুন। হ্যালো, জি আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি জি, আমি মিরাজ বলছিলাম ইন্ডিয়া রোড থেকে। কিছুক্ষণ আগে একটা দেখলাম, আপনাদের পুলিশের একজন সদস্য উনি বলছিলেন যে আমরা সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাইলে দেখব। এই কথাটা কেন? আচ্ছা, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ আমাকে ফোন করার জন্য, আমাদেরকে ফোন করার জন্য। আসলে প্রত্যেকটি বাহিনীরই তো একটা নির্দিষ্ট শৃঙ্খলা রয়েছে। আসলে সেক্ষেত্রে তো মনে হয় সুনির্দিষ্ট প্রশ্নটি বা অভিযোগটির কথাটি এসেছে, সেই ব্যাখ্যাটি আপনি যদি আমাদেরকে দিতেন একটু। না, আমাদের তো আইন আছে, দেশের প্রচলিত আইন আছে। সেটা ফৌজদারি আইন বলেন, ডিপার্টমেন্টাল ল বলেন, প্রশাসনিক আইন বলেন, ডিসিপ্লিন ল বলেন, আমাদের আইনের মাধ্যমে চলতে হয়। কারণ একটা লোকের সেটা নাগরিক হিসেবে আইনের অধিকার পাওয়ার দায়িত্ব আছে এবং আমাদের পুলিশের কেউ কিছু করলে সেটাও তার অধিকার পাওয়ার দায়িত্ব আছে। সেটা একটা ফর্মালিটি আছে, একটা রেগুলার প্রসেস আছে, সেই প্রসেস মোতাবেক আমাদের এগোতে হয়। সেই প্রসেসের একটা পার্ট হলো ফর্মাল অভিযোগ। এরপরে মৌখিক অভিযোগের ভিত্তিতে আমরা ইনকোয়ারি করে থাকি। ইনকোয়ারি করার পরে কিছু প্রসিডিউর আছে, প্রসিডিউর মেনে আমাদের কাজগুলো করতে হয়। সময়ের ব্যাপার রয়েছে, কারণ যার বিরুদ্ধে অভিযোগ আসবো তারও কিন্তু আইন আদালতে যাওয়ার অধিকার, সমর্থনের সুযোগ সেখানে তৈরি করা, অবশ্যই জায়গা তৈরি করতে হবে, অবশ্যই জায়গা তৈরি করতে। আমাদের কাছে আরো কিছু অভিযোগ রয়েছে সিএনজি সেক্টর নিয়ে যেহেতু কথা বলছিলাম আমরা, সেই ক্লিপটি আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো। সেখানে সিএনজি চালকরা কিভাবে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির শিকার হয়েছে, তারা সেই কথাগুলো বলেছেন। আমরা সেই ক্লিপটি দেখবো এখন। গাবতলী দিতে হয় টাকা, কমলাপুর দিতে হয় টাকা, চিড়াখানায় ওখানে দিতে হয় টাকা, তো এরকম বিভিন্ন জায়গায় যাত্রাবাড়ি দিতে হয় টাকা, 20 টাকা করে। এমন বিভিন্ন জায়গায় ট্রাফিক সিগন্যাল দিলেও আমাদের টাকা দিতে হয়, কারণ টাকা না দিলে আমাদের। মুফিজউদ্দিন আহমেদ, একটি বিষয় আপনার কাছে আমি জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি আসলে যে এই যে ট্রাফিক পুলিশের একজন কর্মকর্তার সাথে কথা হয়েছিল আমার জুরাইন রেলগেট মোড়ে। তিনি বলেছিলেন যে আমার পাশে একজন মাস্তান চাঁদাবাজি করছে, সেটা আমার দেখার এখতিয়ারের মধ্যে পড়ে না। কিন্তু এটি কি আসলেই সত্য কথা? যখন ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে থাকছেন, পাশে একজন রাজনৈতিক নেতা বা তার চেলাচামুন্ডা সেখান থেকে মাসো ভাড়া তুলছে এবং সিএনজি সেখানে স্ট্যান্ড নয়, সেখানে দাঁড় করিয়ে তুলছে, সেটা কি দেখা দায়িত্ব তার নয়? আমরা দেখে থাকি অবশ্যই। আমাদের যে কোনো পুলিশ সদস্যের পাশে কোনো অনিয়ম হলে অবশ্যই আমাদের দেখার দায়িত্ব। এটা শুধু পুলিশের নয়, সচেতন নাগরিকের যে কোনো দেখার দায়িত্ব। এটার বিরুদ্ধে প্রতিবাদ করা এবং এটাকে কিভাবে কারেকশন করা যায় সেটা প্রতিবাদ করে হোক, আইন আমলে নিয়ে হোক, কর্তৃপক্ষের কাছে কমপ্লেন দিয়ে হোক, এটা অবশ্যই বন্ধ করতে হবে। আমি মনে করি এটা অবশ্যই দেখার দায়িত্ব আছে, সমাজের সবারই দায়িত্ব আছে। এই কথা বলে দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ আসলে সেখানে নেই, আসলে দায়িত্ব এড়ানোর কারো সুযোগ নাই। আমাদের সঙ্গে আবারও যুক্ত করবো আমি মোহাম্মদ হানিফ খোকনকে। তার কাছে আমার প্রশ্ন থাকবে, সেটি হচ্ছে যে এই যে কথাগুলো বললাম আমরা, আপনারা রাত বিরাতে যখন একটা অসহায় যাত্রী যখন আপনাদের কাছে আসছে, আপনারা চালকরা সেখানে বলছে যে যেখানে 200 টাকা ভাড়া সেখানে তারা 1000 টাকা পর্যন্ত যাচ্ছে। আসলে সবকিছু মিলিয়ে তো একটা দৌরাত্ম এখানে রয়েছে। আপনাদের পক্ষ থেকে অনেক অসুবিধা রয়েছে, আপনারা ফেস করছেন, আবার এই যে বললেন প্রশাসনের পক্ষ থেকে অনেক রকম অসুবিধা করা হচ্ছে। সমাধানের কোনো পথ তৈরি করার কোনো জায়গা আছে কিনা? আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা এখানে? স্যার তো বলেছেন যে 2002 সালে 38,000 টু স্ট্রোক 3 হুইলার ঢাকা শহর থেকে উচ্ছেদ করা হয়েছে।
তো এই 38,000 গাড়ির পরিবর্তে কিন্তু আপনার দেওয়া হয়েছে মাত্র 13,000। তো এখন মিশুকের রিপ্লেসমেন্ট নিয়ে মাত্র 14,000 গাড়ি ঢাকা মহানগরীতে চলে, কিন্তু গত 13 বছরে মহানগরীর পরিধি হয়েছে দ্বিগুণ, জনসংখ্যা হয়েছে 4 গুণ, কিন্তু আপনার পাবলিক ট্রান্সপোর্ট বাড়েনি। এই মহানগরীতে আপনার দেখা গেছে 2 কোটি লোকের জন্য মাত্র 25,000 পাবলিক ট্রান্সপোর্ট। 6/11/2007 সালে সরকার ঢাকা মহানগরীতে বসবাসকারী বৈধ 3 হুইলার লাইসেন্সধারীদের মধ্যে 5,000 সিএনজি অটোরিকশা রেজিস্ট্রেশন বিলি বন্টনের সিদ্ধান্ত গ্রহণ করে। এর ধারাবাহিকতায় 3196 জন চালক আপনার বিআরটিএ বরাবর আবেদন করে, বিআরটিএ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করে এবং মহানগর ব্যবসায়ী মালিক সমিতি সরকারের এই মহতি উদ্যোগকে নাশাত করার জন্য এবং মনোপোলো ব্যবসা করার জন্য হাইকোর্টে একটি পিটিশন দায়ের করে। আমরা সেটা ফেস করি। বর্তমানে কোনো মামলা মোকদ্দমা নেই, কিন্তু এই সরকার এই প্রজেক্টটা ঝুলিয়ে রাখছে। ইতিমধ্যে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় থেকে ঢাকা যানবাহন কোঅর্ডিনেশন কর্তৃপক্ষ, ডিএমপি কমিশনার, আইজিপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং 2 সিটি কর্পোরেশনকে কাছে মতামত চেয়েছে এই গাড়িগুলোর রেজিস্ট্রেশন দেওয়া যায় কিনা। তো আমাদের জানা মতে ডিএমপি কর্তৃপক্ষ, আইজিপি মহোদয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকা যানবাহন কোঅর্ডিনেশন বোর্ড জনগণের স্বার্থে গাড়িগুলোর রেজিস্ট্রেশন দেওয়ার জন্য আপনার মতামত প্রেরণ করে, কিন্তু 2 সিটি কর্পোরেশন এখন পর্যন্ত মতামত প্রেরণ করে নাই, দীর্ঘদিন ঝুলিয়ে রয়েছে। সিটি কর্পোরেশন আবার ঢাকা সাইট ডিসি মহোদয়দেরকে কাছে মতামত চেয়েছে, যেখানে ডিএমপি কমিশনার, আইজিপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মতামত দিয়েছে, সেখানে সাইট ডিসির কাছে মতামত চাওয়াটা কতটুকু যুক্তিক বলে আপনারা বলছেন যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে আসলে অনেক ক্ষেত্রে এই 5,000 গাড়ি যদি চালকের মধ্যে রেজিস্ট্রেশন দেয়, সে নিজের গাড়ি নিজে চালাবে এবং গাড়িগুলা বিশেষ কালার হবে হলুদ এবং স্বচালিত বা মালিক চালিত লেখা থাকবে, তাহলে অবশ্যই এই সেক্টরে তাহলে এই সমাধানটি আসলে হওয়ার পথ তৈরি হবে। আমাদের সঙ্গে দর্শক যুক্ত হচ্ছেন প্রতি মুহূর্তেই, আমরা সেই ফোনগুলো নেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে যুক্ত একজন দর্শককে বলছি, আপনি আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মঞ্জুর রহমান। জি, আপনার প্রশ্নটি বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে এখানে একজন মহোদয় পুলিশ অফিসার আছে, উনি প্রশ্ন করছে, উনি বলতেছে যে আমরা এগুলা দেখে ব্যবস্থা নিব। উনি কি নিজেই জানে না যে ওনাদের ডিপার্টমেন্টের ভিতরে এই ধরনের ঘটনা রহরহ করতেছে? আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। আসলে সেটি হচ্ছে যে এইগুলো সাধারণ মানুষের একদম র সেন্টিমেন্ট, যারা এই সমস্ত বিষয়গুলোর সঙ্গে যুক্ত হচ্ছে। আসলে আমরা একদমই শেষ পর্যায়ে রয়েছি অনুষ্ঠানের। আমি আপনার কাছে শেষ বক্তব্য জানবো যে এই যে অভিযোগগুলো বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে আসছে, সেগুলো সমাধানের জন্য আপনারা কার্যকর কি উদ্যোগগুলো গ্রহণ করবেন এবং ভবিষ্যতে আমরা কি প্রতিফলন দেখতে পাবো? অবশ্যই আমরা সমাজের সচেতন নাগরিক হিসাবে প্রত্যেকেরই আহ্বান জানাবো সমাজের উন্নয়নের জন্য দায়িত্ব পালন করতে। আমাদের জন্য দায়িত্ব রয়েছে, সমাজের প্রত্যেক সচেতন নাগরিকের দায়িত্ব রয়েছে। আমাদের কাছে খোলা মনে এগিয়ে আসলে আমরা সেই সমস্যাগুলো সমাধান করব। যে কোনো সমস্যাই হতে পারে, এটা সাধারণ নাগরিকের সমস্যা হতে পারে, পুলিশের সমস্যা হতে পারে। এই সমাজের উন্নয়ন করা, এই সমাজে বাসযোগ্য করা, সমাজের সুযোগ সুবিধা বাড়ানোর দায়িত্ব সবারই রয়েছে। আর একটা জিনিস যেটা যে সরকার গণপরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমাদের বিআরটিসির গাড়ি, যেগুলোর ডবল টেকার গাড়ি, এই জিনিসগুলো কিন্তু গভর্নমেন্ট আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করতেছে। গভর্নমেন্ট ফ্লাইওভার করেছে, গভর্নমেন্ট মেট্রো রেল ব্যবস্থা করতেছে, গভর্নমেন্ট এমআরটি বিআরটি করতেছে। আমরা আশাবাদী যে আমাদের এই যে সাধারণ নাগরিকের যে সমস্যাগুলো, এগুলো আস্তে আস্তে রিজলভ হয়ে যাবে। এবং আমরা এই যে পরিবেশ বান্ধব গাড়ির কথা বলা আছে, গণপরিবহনের কথা বলা আছে, এগুলো আস্তে আস্তে এই দোতলা বাসের সংখ্যা আস্তে আস্তে বাড়লে বা অন্য সুস্থ বাড়লে আমরা আশাবাদী যে আমরা অবশ্যই আপনাদের লোক বলো যদি বাড়ে, আসলে অবশ্যই প্রয়োজন আছে। দেখেছেন সম্প্রতিকালে গভর্নমেন্ট 10,000 পুলিশ নিয়োগের সার্কুলার দিয়েছে। আর ইচ্ছা করলেই তো রাতারাতি লোকবল বাড়ানো যায় না, কারণ নিয়োগের একটা প্রক্রিয়া আছে, ট্রেনিং দেওয়ার প্রয়োজন আছে, এই সব একটু সময় লাগে। তো আস্তে আস্তে গভর্নমেন্টের সদিচ্ছা আছে, আস্তে আস্তে আমরা আশাবাদী যে আমরা ভালো ঢাকা শহর উপহার দিতে পারবো। আমরা একটা খুবই প্রাণবন্ত আলোচনা করেছি। আপনাকে ধন্যবাদ আমাদের যুক্ত হওয়ার জন্য। আপনাদের হানিফ খোকন, আপনাকেও যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আমাদের সঙ্গে। দর্শক, আমরা চেষ্টা করেছি অনুসন্ধানী চোখে দেখানোর জন্য কিভাবে আসলে ঘাটে ঘাটে চাঁদাবাজি হচ্ছে এবং তার প্রতিকারের দিকগুলো আমরা আলোচনার মধ্যে দিয়ে তুলনার চেষ্টা করেছি। আমাদের সঙ্গে থাকবেন টিম আন্ডার কভারের সঙ্গে। চোখ রাখবেন নিউজ 24 এর পর্দায়।